তখন কিন্তু উত্তম কুমার হয়ে গেছে, অরুণ চ্যাটার্জি উত্তম কুমার হয়ে গেছে। এবং সবথেকে যেটা ভালো আমাদের লাগতো সেটা হচ্ছে উত্তমবাবুর কোনো ছবি রিলিজ হলে তখন উত্তমবাবু যখন 3টে 6টা 9টা তখন শো ছিল, 3টে প্রথম শো থেকে 5:30 অবধি উনি একদম অন্য মানুষ ছিলেন। সবার সঙ্গে কীরকম ছিলেন উত্তম? এবং তখন তো ওই বড় বড় এই ভ্যান ছিল না, মেকআপ ভ্যান ছিল না, এয়ার কন্ডিশন ছিল না, কিন্তু তার মধ্যে উত্তম কুমার কিন্তু বেরোতেন, কিন্তু উত্তমবাবু ততটা হিট ছিলেন না। ঠিক 100 বছর ধরে এখনও বাঙালির কাছে উত্তম কুমার অকৃত্রিম, যার কোনো আলাদা রিপ্লেসমেন্ট নেই। তিনি মহানায়ক ছিলেন, মহানায়ক আছেন। 24শে জুলাই তার 46তম মৃত্যুবার্ষিকী। আজও প্রযোজকদের কাছে তিনি অসামান্য, অদ্বিতীয়। তেমনই একজন মানুষের সঙ্গে আমি রয়েছি যিনি উত্তম কুমারের সেই লেগেসিকে বয়ে নিয়ে যাচ্ছেন, অরোরা ফিল্মস কর্পোরেশনের কর্ণধার অঞ্জন বোসের সঙ্গে, যার সঙ্গে উত্তম কুমারের বলা যায় যে অন্যরকম একটি যাদের কাজের সঙ্গে উত্তম কুমার অন্যরকমভাবে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। একটা সময় ছিল দাদা যখন বাংলা চলচ্চিত্র মানেই উত্তম কুমার, সুচিত্রা, এই জুটি মানেই প্রযোজকদের কাছে এমন একটা জিনিস যে একটা সোনার খনির মতন। তারা যখনই কাজ করবেন প্রযোজকদের কখনো ফিরে দেখতে হয়নি। আপনাদের সঙ্গে, আপনাদের প্রোডাকশনের সঙ্গে তার 3টে কাজ এবং 3টেই অনবদ্য। কীরকম ছিল সেই দিনগুলো? সেই দিনগুলো তুমি যেটা বলছো, সে প্রথমেই বললে সেটা ছিল স্বর্ণযুগ। কিন্তু সেই স্বর্ণযুগটাকে রাখার জন্যে যে পরিশ্রম করতে হতো ফিল্মের সঙ্গে জড়িত যারা, তিনি পরিচালক হোক, স্ক্রিপ্ট রাইটার হোক, তিনি টেকনিশিয়ান হোক, তিনি আর্টিস্ট হোক, তাদের মধ্যে যে পরিশ্রম এবং একাগ্রতা এবং দায়বদ্ধতা এবং তার মূল্য বজায় রাখা, সেইটা তো অনবদ্য। সেই পরিচয় আমরা বড় হয়েছি। আমরা উত্তমবাবুকে দেখেছি তখন আমাদের খুব ছোট, কিন্তু আমাদের স্টুডিও তখন ওরা থেকে ওজারে তৈরি হচ্ছে। ওরা থেকে ওজারে তো একটা হিট ছবি ছিল, কিন্তু উত্তমবাবু ততটা হিট ছিলেন না তখন। তারপরে হলো সদানন্দের মেলা। সদানন্দ মেলার পর তখন কিন্তু উত্তম কুমার হয়ে গেছে, অরুণ চ্যাটার্জি উত্তম কুমার হয়ে গেছে। উত্তম কুমার হয়ে যাওয়ার পর আমরা যে মানুষ উত্তম কুমারকে যেভাবে রেখেছি, সেই মানুষ উত্তম কুমার একটা সাধারণ, অতি সাধারণ মানুষ, যে সবাইকে সম্মান করত, যে সবাইকে খবর রাখত, যে সবাইকে অভাবে পাশে গিয়ে দাঁড়াতো, কিন্তু সে নিজেকে প্রকাশ করতো না। সে একজন মানুষ ছিল, যখন সে সিনেমার শুটিং করতে নামতেন তখন কিন্তু সেই চরিত্রটার মধ্যে ঢুকে যেতেন। এবং সবথেকে যেটা ভালো আমাদের লাগতো সেটা হচ্ছে উত্তমবাবুর কোনো ছবি রিলিজ হলে তখন উত্তমবাবু যখন 3টে 6টা 9টা তখন শো ছিল, 3টে প্রথম শো থেকে 5:30 অবধি উনি একদম অন্য মানুষ ছিলেন। সেটের পেছনে অন্ধকারে পায়চারি করতেন। ওর লোক এসে যখন ওকে জানাতো না এই ছবিটা দর্শক নিয়েছে, তখন কিন্তু পূর্ণ উৎসাহে উদ্যমে আবার শুটিং করতে বেরিয়ে পড়তেন। এই যে একটা ছবি নিয়ে ভাবায়, এই যে ছবির চরিত্রায়নের সঙ্গে নিজেকে এক করে দেওয়া, সেইটা হচ্ছে উত্তম কুমার। সেই উত্তম কুমারের মধ্যে যে একাগ্রতা ছিল, এবং সবথেকে ভালো যেটা আমার লাগতো সেটা হচ্ছে যে উনি যখন যার সঙ্গে মিশতেন তার মতন করে কথা বলতেন। আপনারা অনেক ছোটবেলায় দেখেছেন, কিন্তু সেই গল্পগুলো তো কোথাও গিয়ে বাড়ির পরিবারের তরফ থেকে শুনেছেন। কেমন ছিলেন? শুধুমাত্র নিজের চরিত্র নাকি অন্য সবাইকে নিয়ে চলা? সেটের মধ্যে একজন নায়ক, তিনি তার নায়কের যে অভিব্যক্তি সেটাকে যেরকম বজায় রাখতে হয়, তার সঙ্গে সঙ্গে আরও বাকি যারা থাকেন, যারা এই পুরো চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত, টেকনিশিয়ান থেকে শুরু করে লাইট, ক্যামেরা, স্পট, সমস্ত কিছু, সবার সঙ্গে কীরকম ছিলেন উত্তম কুমার? উত্তম কুমার নামটা উত্তম, সেই নামটা যে যে গুণগুলো থাকা উচিত তার সবই ছিল। উত্তম কুমারের সঙ্গে অন্য যারা জড়িত ছিলেন একটা চলচ্চিত্রে, উত্তম কুমারের চিন্তাধারাটা একদম অন্য ছিল। একটা সাধারণ বাড়ির লোক, কারণ ভবানীপুরের চ্যাটার্জি বাড়ির ছেলে, এবং তার যে আভিজাত্যটা সেটা প্রকাশ পেত তার ব্যবহারে,
সেটা যখন শুটিং থাকতো না, ফ্লোরের বাইরে এসে উনি সবাইকে শুধু দাঁড়িয়ে গল্প করতেন। তখন লোকে বুঝতেও পারতো না যে উত্তম কুমার ফ্লোরের বাইরে এসে দাঁড়িয়ে গল্প করছে। এটা একটা অদ্ভুত ব্যাপার ছিল, যেটা এখনকার মধ্যে দেখাই যায় না। এবং তখন তো সেই বড় বড় এই ভ্যান ছিল না, মেকআপ ভ্যান ছিল না, এয়ার কন্ডিশন ছিল না, কিন্তু তার মধ্যেও উত্তম কুমার কিন্তু বেরোতেন। কিন্তু উত্তম কুমারের মধ্যে যে জিনিসটা ছিল সেটা হচ্ছে একটা আন্তরিকতা। সেই যে আন্তরিকতাটা, সেটা কিন্তু সবাইকার জন্যে। স্টুডিওয়ে নতুন কোনো লোক, উনি দাঁড়িয়ে গল্প করছেন, 5 দিন নতুন কোনো লোক চলে গেল, উনি খোঁজ নিতেনি ভদ্রলোক কে, মানে তাকে ঠিক মতন প্রয়োজনীয় সম্মানটা জানাবার দরকার, সেইটার জন্য ভেবে উনি কথা বলতেন। শুধু মানুষটাকে জানার জন্য উনি বলতেন না, কারণ স্টুডিওয়ে যারা আসতেন তারা চলচ্চিত্র সংক্রান্ত কোনো কাজেই আসতেন, এবং তাদের সাহায্য করা, সেই সাহায্য করাটাকে যে কত নিশ্চুপ করতেন, সেটা কিন্তু মানে এখনকার কোনো আমার নাম করে বলা উচিত নয়, কিন্তু খানিকটা প্রসেনজিতের মধ্যে আমি দেখতে পাই। কারণ ওই ঘরানায় তো বড় হয়েছে, তো যদিও আমার থেকে অনেক ছোট, কিন্তু উনিও দেখেছেন উত্তমবাবুকে অনেক দিন, উনিও বড় হয়েছেন ওই ঘরানাটার মধ্যে। সেই জন্যে সেই আন্তরিকতাটা এবং সব কিছু কাজে একটা সলিউশন বা একটা না, এখন আমরা যে অবস্থাটার মধ্যে দিয়ে যাচ্ছি সেটাকে আবার স্বাভাবিক জায়গায় ফিরিয়ে আনার জন্য যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা কিন্তু শেখা হয়েছে আগের থেকে। এখনকার শিল্পীরা শুধুমাত্রই আত্মকেন্দ্রিক, নিজেদেরটা কিভাবে হবে, নিজেদের ভালো কি করে হবে সেই নিয়ে অনেক বেশি চিন্তিত থাকেন। উত্তমবাবুরা সেরকম ছিলেন না, তারা আর সবাইকে নিয়ে ভাবতেন, প্রডিউসারের কথা ভাবতেন, যে প্রযোজক একটা টাকা আমাকে যখন আমার চরিত্রের পেছনে বা আমার সিনেমার পেছনে বিনিয়োগ করছেন, সেক্ষেত্রে সেই টাকাটা তার ঘরে ফেরানোর একটা তাড়না থাকতো তাদের মধ্যে। কীরকম সেই পার্থক্যটা সেই সময় আপনি কি দেখেছেন বা গল্প শুনেছেন, সেই সময় উত্তমবাবুরা কীরকমভাবে কাজ করেছেন আর এখন কি দেখেন? উত্তমবাবুরা যেভাবে কাজ করতেন তখন তো জেনারেলি প্রত্যেকের প্রোডাকশন ম্যানেজার তাদের নিজেদেরই ছিল, এবং জেনারেলি যখন স্ক্রিপ্ট শোনা হতো তখন আমরা এখানে দেখেছি, আমাদের গাড়ির ড্রাইভার থেকে বাবা সবাই কিন্তু একসঙ্গে বসে স্ক্রিপ্টটা শুনতেন, এবং বাবা সবাইকে জিজ্ঞেস করতেন, কারণ তো তার ডিফারেন্ট স্ট্রাকচারের লোক, তো তার ছবিটা সম্বন্ধে কী বলবেন। সেখানে আমাদের ড্রাইভারও কিন্তু কথা বলতে পারতো। আমাদের ড্রাইভার মন্নুরাম, তিনি কিন্তু সত্যজিৎবাবু খুব প্রিয় ছিলেন, কারণ ওর গাড়িতে সত্যজিৎবাবু রোজ শুটিংয়ে আসতেন, সত্যজিৎবাবু করে যেতেন। ও এখনকার বাউন্সার আর কি, কিন্তু সেই বাউন্সারটা আন্তরিক বাউন্সার, পয়সা দিয়ে নয়। এবং সত্যজিৎবাবু খাওয়া হচ্ছে কি না হচ্ছে সব তার দায়িত্ব। তাকে কেউ দায়িত্বটা দেয়নি, কিন্তু মানুষের ভালো লাগা থেকে সেই দায়িত্ব। এবং সেই যে যখন প্রযোজক বললেন হ্যাঁ এই ছবিটা তিনি করবেন, তখন যারা তার সঙ্গে জড়িত থাকতেন তারা এক বাড়ির লোক। তিনি হিরোও হতে পারেন, তিনি টেকনিশিয়ান হতে পারেন, ড্রাইভার হতে পারেন, তিনি রান্না করার ব্রাহ্মণ হতে পারেন, তিনি মেকআপ ম্যানও হতে পারেন, কিন্তু সবাই এক বাড়ির লোক। এখন যেমন একটা টেন্ডেন্সি রয়েছে, এখনকার যারা নায়ক তাদের মধ্যে দেখা যায় তারা নিজেরাই প্রযোজনা করছেন, নিজেরাই নিজেদের প্রযোজিত মানে সিনেমায় অংশগ্রহণ করছেন, অভিনয় করছেন, সবটাই। কোনো সময় তো উত্তমবাবুদের মনে হয়নি যে শুধুমাত্র অভিনয়টাই করি, অভিনয় ব্যতীত আবার প্রডিউসার হিসেবে নিজেদের আত্মপ্রকাশ করি, সেই প্রয়োজন তো তাদের ছিল না কোনো দিন। তারা উনি তো ছবি করেছিলেন, বন পলাশির পদাবলী তো ডাইরেক্টেড বাই উত্তম কুমার। উনিও ডাইরেকশন দিয়েছেন, 2-3টে ছবিতে ডাইরেকশন দিয়েছেন, উনি মিউজিক ডাইরেকশনও দিয়েছেন। কিন্তু তার মধ্যে কোথাও লক্ষ্যটা ছিল যে প্রডিউসারের পয়সা নিয়ে উনি কাজটা করছেন, সেই পয়সাটা তাকে যেন ফেরত দিয়ে দেওয়া যায়। যেখানে উনি পারতেন না সেখানে উনি কিন্তু নিজেই পেঁচিয়ে আসতেন, যেটা আমি পাচ্ছি না, এটা যাকে দিয়ে আপনার মনে হয় ভালো তাকে দিয়ে করান। কিন্তু এখন তো তা হয় না। আমি একটা ছোট্ট গল্প বলছি এখানে। কোনো একটা জায়গায় একটা গ্রামের মধ্যে একটা বাড়ি, জমিদার বাড়িতে শুটিং হচ্ছিল। সেখানে কলকাতার দুজন পুরনো দিনের, মানে আমাদের সময়কার
বৃদ্ধ বাবা মার পাঠ করবেন, তারা গেছেন, তারা গিয়ে দেখেছেন ওখানে একটা ঘরে তারা রাত্রিরে ছিলেন। সকাল 10টায় কল টাইম, সকাল 10টার মধ্যে একটা ব্রেকফাস্ট করে এসে বাইরে শীতকাল রোদ্দুরে বসে আছে। হিরো হিরোইন আসবে, তখন শুটিং আরম্ভ হবে। তো হিরো হিরোইন যখন 12টা বেজে গেছে তখনও আসেনি। তখন জিজ্ঞেস করলো যে তোমরা হিরো হিরোইন কোথায়? বললো স্যার ওদের তো মেকআপ ভ্যানটা আসতে পারেনি এত দূর, ওরা এই 2 কিলোমিটার দূরে মেকআপ ভ্যানগুলো কাল রাত্রি ছিল, ওনারা ওখানে এয়ার কন্ডিশনে ঘুমিয়েছেন, অন্য গাড়ি গেছে ওদের আনতে। এইটা হচ্ছে এখনকার আর্টিস্টদের ছবি করার দায়িত্বশীল পদ্ধতি। তাহলে যারা বাইরে বসছিলেন সকালবেলা 8টার সময় ব্রেকফাস্ট করে, তাদের কি দোষ ছিল চলচ্চিত্রে আসা? নাকি যারা মেকআপ ভ্যান থেকে আলাদা একটা গাড়ি করে 2 কিলোমিটার এলেন বেলা 2টোর সময়, এসেই তাদের লাঞ্চ করতে হলো, তাদের রাখবেন? যে প্রডিউসার, আমার সবসময় আমি বলি ভাই, যে প্রডিউসার হচ্ছে তার দায়িত্বটা প্রথম, স্কুলের হেডমাস্টারের দায়িত্বটা প্রথম, তারপরে টিচাররা। কিন্তু আমাদের হেডমাস্টার লেখাপড়া না জানা মূর্খ হেডমাস্টার। তার ফলে হচ্ছে কি, এই যে যারা কাজ করছেন তলায়, তারা ফাঁকি মারছে, টিচাররা ঠিক করে পড়াচ্ছেন না, দর্শক যদি ছাত্র হয় দর্শকরা আসছে না, স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এইভাবে যদি জানা হয়, এইভাবে যদি, আমি তো সবাইকে বলি যারাই নতুন ছবিতে পয়সা লাগাতে আসছে, আমি তো বলুন আপনি কি লাভ করতে আসছেন না মজা করতে আসছেন? যদি মজা করতে আসেন দাদা আমার কাছে আসবেন না। আর যদি এটা অর্থ করি ব্যবসা হিসেবে ভাবেন, আমার সঙ্গে আসুন, আমার সঙ্গে বসুন, আমি নিশ্চয়ই আপনাকে বলে দেবো কোথায় অসুবিধা হচ্ছে, কোথায় সুবিধা। আপনার থেকে বড় কেউ নয়, আর আপনি এখানে বেড়াবার জন্য আসেননি।